আসসালামু আলাইকুম। ফটোশপ টুল পরিচিতি অষ্টম পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব টেক্সট টুলের কাজগুলো, টেক্সট টুল কিভাবে কাজ করে এবং তার আনুষঙ্গিক টুল এবং পাথ টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল। এই দুটো টুলের আনুষঙ্গিক টুল আমরা এই পর্বে দেখব। তো প্রথমে আসেন আমি একটি ছবি ওপেন করে নিচ্ছি। ফাইল থেকে ওপেনে গিয়ে আমি একটি আসেন এই ছবিটা নিয়ে কাজ করি এবার। তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। তো আসেন আমরা টেক্সট টুল দিয়ে একটু কাজ করি। সো হরিজন্টাল টাইপ টেক্সট আমরা জানি কিভাবে টেক্সট কাজ করে। আমি একটি এইখানে একটা ছবি নিলাম, ছবি নিয়ে এটার উপরে আমি একটি নাম দিতে চাচ্ছি বা সামথিং একটু নেমিং করতে চাচ্ছি বা টেক্সট দিতে চাচ্ছি। ওকে, সো আমি একটু এইখানে একটা শেপ তৈরি করি। সাপোজ এইখানে আমি একটা অরেঞ্জ কালারের একটি শেপ নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে পিক করি কালার। ওকে, অরেঞ্জ কালারের একটি শেপ নিয়ে নিলাম এবং এইটা একটু মডিফাই করব, একটু বড় করে দিচ্ছি। এইটাকে অল্টার ধরে একটা কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে দিচ্ছি, সেটাকে একটু একটু বড় করে দিচ্ছি, দিয়ে সেটার কালারটা চেঞ্জ করে একটু ডার্ক ব্লু কালারটা দিয়ে দিই, এটাকে নিচে দিয়ে দিচ্ছি। এরকম একটা এই জাস্ট এইরকম একটা তৈরি করলাম। এখন এখানে আমি কিছু টেক্সট লিখবো। ধরেন এই ছবিটার সম্পর্কে আমরা কিছু লিখবো। আমি দুইটা শেপকে আমি গ্রুপ করে দিচ্ছি, বা এবার আমি এখানে কিছু লিখবো সাপোজ। ওকে, তো আমি এখানে টিতে ক্লিক করলাম, টিতে ক্লিক করে আমি এখানে লিখবো। তো লেখার জন্য আমি টিতে ক্লিক করে আমাকে ফন্ট সিলেক্ট করতে হবে, ফন্টের টাইপ সিলেক্ট করতে হবে, ফন্টের সাইজ সিলেক্ট করতে হবে, কোন ডিরেকশনে লিখবো, সেন্টারে, লেফটে না রাইটে, সেটা সেট করে দিতে হবে। বাট আমি লিখতেও পারি, লিখে পরেও ঠিক করতে পারি। তা আমি একটু আগেই ঠিক করে নিই। ধরেন আমি এখান থেকে একটা ফন্ট নিলাম মন্টসেরাত, এখান থেকে আমি বোল্ড দিয়ে দিলাম, এখান থেকে আমি 200 পিটি না দিয়ে আমি 48 পিট দিলাম, আমাদের এখানে এই লেফট দিয়ে দিলাম। ওকে, সো এবার আমি লিখি। তো লেখার জন্য আমি ফার্স্টে ক্লিক করলাম, ক্লিক করে এখানে লিখি ধরেন ফ্রুটস। ওকে, ফ্রুটস। তো আমি এবার এইটাকে এখানে লেখার পরে আমি একটু বড় ছোট করে দিতে পারবো। ধরেন কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলে এটা সিলেকশন হবে। আমি আবার বলি, এই টেক্সটের লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল টিতে প্রেস করি তাহলে টেক্সটটা সিলেক্টেড হবে। ওকে, আমি তখন শিফট ধরে বড় ছোট করতে পারবো। শিফট ধরে, অবশ্যই শিফট ধরে বড় ছোট করতে হবে, তাহলে সমান রেশিওতে বড় ছোট হবে। আমি যদি শিফট ছেড়ে দেই তাহলে এরকম চ্যাপটা হয়ে যাবে, এরকম লম্বা হয়ে যাবে। সো শিফট ধরে বড় ছোট করতে পারবো এবং তারপর আমি এন্টার প্রেস করলে সেটা ডান হয়ে যাবে। আমি একটু কালারটাকে এই ব্লু কালার না দিয়ে আমি কালারটাকে চেঞ্জ করে দিই। কালার চেঞ্জ করবো কীভাবে? আমি প্রতিটা কাজ করতেছি, প্রতিটা কাজ দেখাচ্ছি সেজন্য। ঠিক আছে, সো আমি এই টেক্সটের কালারটা চেঞ্জ করব কিভাবে? টেক্সটটাকে সিলেক্ট করলাম, টেক্সটটাকে সিলেক্ট করার পরে এইখান থেকে টেক্সট অপশনে গিয়ে আমি এখানে কালার বা অন্যান্য অপশন পাবো। এই টেক্সটের অপশনটা কোত্থেকে আসবে? এইটা পাবো আমি উইন্ডো থেকে যাব হচ্ছে আমি ক্যারেক্টার অপশনে গেলে আমার ক্যারেক্টার অপশনগুলো আসবে। দেখেন আবার ভালো করে, উইন্ডো থেকে ক্যারেক্টার, ডান। তো এখন আমি এখানে এই কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ধরেন আমি হোয়াইট করে দিই, ইয়েলো অরেঞ্জের উপর হোয়াইটটা বেটার মনে হবে। এরপরে আসেন আমরা ফন্ট চেঞ্জ করতে চাইলে এখানে ফন্ট চেঞ্জ করতে পারবো। সাপোজ আমি ফন্ট চেঞ্জ করে রেলওয়ে ফন্টটা দিয়ে দিই বা ল্যাটো দিই বা অন্য যে কোনো ফন্ট আমি চাইলে দিতে পারবো। আমি অসওয়াল ফন্টটা দিলাম। এবার আমি চাচ্ছি ফন্টটাকে একটু রেগুলার করতে চাইলে রেগুলার, ডেমি বোল্ড বা মিডিয়াম। এখানে কি টাইপ করতে চাচ্ছেন? এখানে আমরা ডান সাইডে স্যাম্পল দেখতে পাচ্ছি, একদম চিকন থেকে আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। বিভিন্ন রকম ইটালিক করতে পারবো, রেগুলার করতে পারবো, বোল্ড করতে পারবো। সো আমি বোল্ড করে দিলাম। তারপরে যে সাইজ দেখেন, আমি শিফট ধরে বড় ছোট করার কারণে সাইজটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। যেমন 77.49, কখনো এরকম ফন্ট সাইজ দেওয়া উচিত না। হয় 77, তা না হলে 78। তো আমি এখানে 78 দিয়ে দিচ্ছি। আবার এখানে দেখেন লাইন হাইট, এটাও আমি এগুলা কখনো মানে এরকম ভাঙা রাখার দরকার নাই বা উচিত না, এগুলাকে ইভেন রাখা ভালো।
ওকে, সো ধরেন আমি ফন্ট চ্যাপটা করে ফেললাম, চ্যাপটা করেছি কি না সেটা চেক করব কিভাবে? ধরেন আমি টেক্সটটাকে সিলেক্ট করলাম, টেক্সটটাকে সিলেক্ট করে আমি আবার লিখছি, ওয়েট, ফ্রুটস। ওকে, সো এটা চ্যাপ্টার হলো কি না দেখেন, এইখানে আমরা দেখতে পাবো যে 50.21, এটা কেন, এটা না, আমার হয় 50, তা না হলে 50.21, এটা মাথায় রাখতে হবে। আর এই দুইটা জিনিস অবশ্যই 100% রাখবেন। এই যে এইটার নাম হচ্ছে ভার্টিক্যাল স্কেল, এটা হচ্ছে হরিজন্টাল স্কেল। এইটা কখনো অন্য রকম কোনো পার্সেন্ট করা যাবে না, লাইক 70% দিলাম তাহলে যে এরকম চ্যাপটা হয়ে গেল, এরকম করা যাবে না। 100% অলওয়েজ, এইটাও 100%, এইটাও 100% অলওয়েজ। মেক শিওর করবেন এই দুইটা যেন 100% মেনটেন হয়। তারপরে আসেন, আমি চাচ্ছি যে টেক্সটটাকে বড় করবো, আমি তো ছোট হাতে লিখে ফেলছি, এখন অল ক্যাপ করবো কিভাবে, মানে ক্যাপিটাল লেটারে করবো কিভাবে, সেটা আমি এখন আবার ক্যাপসলক দিয়ে লিখতে হবে। কিন্তু সেটা না করে আমি এখানে দেখতে পাচ্ছি নিচে অনেক ধরনের টি দেখা যাচ্ছে। কি হয় একটু দেখি আসেন, এই টিতে ক্লিক করলে কি হয়, বোল্ড, দেখেন বোল্ড হবে আরো। তারপর এটাতে ক্লিক করলে কি হবে, ইটালিক হবে। ওকে, এটাতে ক্লিক করলে কি হবে, সব অল ক্যাপ হয়ে যাবে। সো আমরা পেয়ে গেলাম কিভাবে অল ক্যাপ করতে হয়। আমরা এভাবে অল ক্যাপ করতে পারবো, যে কোনো টেক্সট ছোট হাতের লেখেও বড় হাতের করতে পারবো। আমি এটা এইটুকু করে এইভাবে দিয়ে রাখলাম। ওকে, এরপরে দেখি কি আছে। তারপরে দেখতে পাচ্ছি আমরা আরেকটা অপশন আছে স্মল ক্যাপ, আমি স্মল ক্যাপ করতে পারবো। স্মল ক্যাপ না, অ্যাকচুয়ালি প্রথমটা থেকে পরেরগুলো ছোট, কিন্তু অ্যাকচুয়ালি অল ক্যাপ। ওকে, তারপরে আমি এটা করতে পারবো, এই যে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এগুলো হচ্ছে ধরেন আমরা অনেক সময় স্কোয়ার দিতে হয়, অনেক লেখায় অনেক সময় উপরে নাম্বার দিতে হয়, তখন এই যে এটা তখন আমরা ওইটা সিলেক্ট করি। যেমন ধরেন আমি এখানে ফ্রুটস 2 লিখলাম, ফ্রুটসের পরে 2 লিখলাম, 2টাকে হাইলাইট করব, 2টাকে হাইলাইট করে আমি যদি এটা দেই তাহলে যে উপরে স্কোয়ার হয়ে গেল, ফ্রুট স্কোয়ার। ওকে, তারপরে নিচে সাবস্ক্রিপ্ট দিলে নিচে চলে আসবে। সো এরকম অনেক সাইন অনেক সময় লিখতে হয়। তারপরে আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন দিতে পারবো, পুরোটাতে আন্ডারলাইন দিতে পারবো, পুরোটা সিলেক্ট করে আমি আন্ডারলাইন দিলে আন্ডারলাইন হয়ে যাবে। অথবা আমরা যদি এই যে মাঝখানের ক্রস সাইনটা দিতে চাই, সো এটাও দিতে পারবো, যে মাঝখানে ক্রস সাইন। সেইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি ক্যারেক্টারের অপশনগুলো কাজ করে। ক্যারেক্টার অপশনটা আমাদের অনেক জরুরি, মনে রাখবেন। গ্রাফিক ডিজাইনে গ্রাফিক মিনস হচ্ছে তথ্য বা ডেটা, আর টেক্সট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য বা ডেটা। সো টেক্সট বা টাইপোগ্রাফি অনেক ভালো করতে হয়, অনেক ইউজার ফ্রেন্ডলি করতে হয়, ইউজাররা যেন খুব সহজে বুঝতে পারে। আচ্ছা, এটা আমরা দেখলাম একটা টেক্সট লিখে আমরা কিছু জিনিস এখানে ট্রাই করলাম। তো এইবার আসেন আমরা এর পরের টুলটা আমরা ট্রাই করি, সেটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুলটা কিভাবে কাজ করে? ভার্টিক্যাল টাইপ টুল হচ্ছে এইভাবে লম্বালম্বি লেখার জন্য। সাপোজ আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখন লিখলাম ফ্রুটস, ফ্রুটস লিখলাম, লেখার পরে দেখেন এই যে আমার এখানে ফ্রুটস লেখাটা কিন্তু কিভাবে আসলো, এভাবে লম্বালম্বি ভাবে আসলো। আমি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে বড় করে দিচ্ছি, এই যে ফ্রুটস লেখাটা কিন্তু লম্বালম্বি ভাবে চলে আসলো। আমি এখান থেকে কালার চেঞ্জ করে দেই। ওকে, সো লম্বালম্বি ভাবে কিন্তু আসলো ফ্রুটস লেখাটা। সো এইটাকে বলে হচ্ছে, এটা আমি কালো করে দিই, হ্যাঁ। সো এইটাকে বলে হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। আমরা তখন হরিজন্টালি দেখলাম, এখন দেখলাম ভার্টিক্যাল। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আমরা তারপরের দুটো টুল দেখি, সেটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, হরিজন্টাল টাইপ মাস্ক টুল। এটা একটু ইন্টারেস্টিং একটা টুল, যেমন দুইটার কাজ একই, যেমন আপনারা দেখলেন এই উপরে দুইটার কাজও একই ছিল, জাস্ট একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল। নিচের দুইটাও সেম, জাস্ট একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল। আমি হরিজন্টাল দিয়ে লিখি, ধর আমি এখানে লিখলাম, ক্লিক করলে কিন্তু এরকম রেড হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নাই। ফ্রুটস লিখলাম, লিখে আমি এটাকে হাইলাইট, এইটাকে ফন্টটা বড় করে দিচ্ছি, ধরুন আমি এটাকে 200 করে দিই, বড় হাতে বড় ফন্ট হলো। আমি এইটাকে এখন মুভ করতে পারবো, হ্যাঁ মুভ করতে পারবো আমি এটাকে। আমি এখন এটাকে আমি এই যে দেখেন মুভ, এটা কি হলো অ্যাকচুয়ালি একটা সিলেকশন চলে আসলো। সিলেকশনটা হওয়ার মানে কি, আমি টেক্সটের ভিতরে, আমরা টেক্সট অনেক সময় সেম একটা ইমেজ টেক্সটের ভিতরে মাস্ক করতে চাই,
ঠিক আছে, আমরা অনেক সময় টেক্সট ইমেজের ভিতরে মাস্ক করতে চাই যে আমার এই লেখাটার ভিতরে এই ইমেজটা থাকুক। এখন আমি এই ফ্রুটস লেখাটার ভিতরে যদি এই ইমেজটা মাস্ক রাখতে চাই, আমি জাস্ট সিম্পলি এখন কিবোর্ড আমি এখন সিম্পলি ধরেন এখানে এই ইমেজটা সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে আমার সেই জিনিসটার দেখেন মাস্ক হয়ে গেল। নাইস, তাই না? সেই জিনিসটা মাস্ক হয়ে গেল, সেই জায়গাটার ফ্রুটসের ছবি ও নিয়ে নিল। সিম্পল এবং খুবই ইজিলি আমরা একটা টেক্সটের ভিতরে বা একটা টেক্সটের মতো করে একটা মানে ছবি মাস্ক করে দিতে পারি। আমি আবার একটু দেখাচ্ছি, আমি এখানে আবার গেলাম ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, আমি ক্লিক করলাম, সরি আমি হরিজন্টাল দিয়ে করি, তা আমি ক্লিক করলাম, করার পরে এরকম রেড হয়ে যাবে। রেড হয়ে গেলে ভয় পাওয়া যাবে না, আপনাদের ইচ্ছা মতো আপনারা ফন্ট সাইজ ডিফাইন করে নেবেন। যেমন আমি একটু আগে 200 দিয়েছিলাম, এবার 300 দিই, দিয়ে এবার একটু লিখি, ধরেন লিখি এবার আবার ফ্রুটস লিখি, FRUITS লিখলাম। লেখার পরে এখন আমি এটা এভাবে মুভ করতে পারবো। এই যে সাইডে মাউসটা নিলে আমি এটা মুভ করতে পারবো। এই যে কোথায় আমি রাখতে চাচ্ছি, ধরেন আমি এখানে কোথায় রাখলে আমার জন্য বেটার হবে, ধরেন আমি এখানেই রাখলাম, এইখানে রেখে আমি এখন এইখানে ডান করে দিব। এই যে উপরে ডান বা ক্লিক চেক সাইনটা ক্লিক করলে এটা ডান হয়ে যাবে, যে এইখানে আমার সিলেকশনটা এখন হয়ে গেল। এই পর্যায়ে আপনি চাইলে এখন এইখানে কি করে দিতে পারবেন, এই ছবিটাতে অবশ্যই সিলেক্ট থাকতে হবে, রেখে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে এটা আলাদাভাবে একটা লেয়ার হয়ে যাবে। এই এই জায়গাটুকু মাস্ক করে, এই জায়গাটুকু মাস্ক করে আলাদা একটা লেয়ার হয়ে যাবে। ওকে, সো আমার ফ্রুটস লেখাটার ভিতরে কিন্তু আমার একটা ছবি চলে আসলো, ফ্রুটস লেখাটার ভিতরে আমার ফলের ছবিগুলো চলে আসলো। এইভাবে আমি এটা এই জন্য এটাকে বলে হচ্ছে মাস্ক টুল, আমি মাস্ক করে ফেলতে পারবো পিছনের কোনো একটা অবজেক্ট, পিছনের কোনো একটা কন্টেন্ট আমি মাস্ক করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার আসেন তারপরের একটা টুল আমরা দেখি, পাথ টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল। আমরা পাথ টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে অনেক কাজ দেখেছি। আমি এটা অন্য আর একটা ছবি আমি একটু ওপেন করতে চাচ্ছি, তো সাপোজ আমি ধরেন এই ছবিটা ওপেন করি। ওকে, আসেন এবার আমরা দেখব কিভাবে পাথ সিলেকশন টুল কাজ করে। পাথ সিলেকশন টুল অ্যাকচুয়ালি কি? পাথ সিলেকশন টুল হচ্ছে, সাপোজ আমি এখানে একটা শেপ তৈরি করলাম, আমি পেন টুল দিয়ে একটি শেপ তৈরি করলাম, আমি ফিল কালার দিয়ে দিচ্ছি একটা ব্লু, বা আমি হোয়াইট কালার বা এই কালারটা দিয়ে দিলাম। ওকে, সো আমি এখানে একটা পাথ তৈরি করছি, আমি এখানে একটা পাথ তৈরি একটা শেপ তৈরি করলাম। ওকে, সিম্পলি একটা শেপ তৈরি করলাম। শেপ তৈরি করার পর এখন অনেক সময় কি হয় যে একটা লেয়ারের আন্ডারে আমাদের অনেকগুলো শেপ দরকার হইতে পারে, একটা লেয়ারের আন্ডারে আমাদের অনেকগুলো অংশ থাকতে পারে, একটা লেয়ারের আন্ডারে অনেকগুলো অংশ থাকতে পারে, তাই না? এক একটা অংশ মানে এক একটা লেয়ার তৈরি করা কিন্তু ব্যাপারটা ভালো না। আমার অনেক একটা লেয়ারে কয়েকটা অংশ থাকতেই পারে, একটা লেয়ারে কয়েকটা শেপ থাকতেই পারে। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে ধরেন আমি এখন এইখানে আরও কিছু শেপ আমি অ্যাড করতে চাই, বা আরও কিছু শেপ আমি কপি করতে চাই। ধরেন এইটার ক্ষেত্রে আমি পাথ সিলেকশন টুল সিলেক্ট করে আমি জাস্ট এটা সিলেক্ট করতে পারবো সিম্পলি, যেটা আমরা মুভ টুল দিয়েও পারবো। কিন্তু মুভ টুলের সিলেকশন আর এটা সিলেকশন এক না। আমরা এই পাথ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে যখন আমরা কপি করব, দেখেন এই যে অলটা ধরে কপি করলাম, এটা আরেকটা কপি হলো, কিন্তু লেয়ার কিন্তু আরেকটা কপি হয় নাই, একটা লেয়ারের ভিতরে। এখন এটা আমি মুভ টুল সিলেক্ট করে এটা সিলেক্ট করে যদি আমি মুভ করি, দেখেন দুইটাই মুভ হচ্ছে, যেটা ধরে মুভ করি দুইটাই মুভ হচ্ছে, কারণ একটা লেয়ারের আন্ডারে দুইটা শেপ। ওকে, সো এই দুইটা দুইটা পাথ যে আমাদের তৈরি হয়েছে একটা লেয়ার আন্ডারে, এইটা কিন্তু করতে পারছি পাথ সিলেকশন টুল। এখন আবার মনে হচ্ছে যে না, এইটা এখানে রাখবো না, এইটাকে আমি এখানে রাখবো, এবং এইটার এই যে জয়েন্ট অপশনটা আছে, জয়েন্টের যে জায়গাটুকু আছে এইটুকু থাকবে না, আমি এগুলোও চাইলে মডিফাই করতে পারবো। কিভাবে? এই যে উপরে দেখেন প্যাথ ফাইন্ডারের মতো একটা অপশন আছে, আপনি চাইলে এখানে সাবস্ট্রাক্ট করতে পারবেন, ইন্টারসেক্ট করতে পারবেন। প্যাথ ফাইন্ডার, ইলাস্ট্রেটর প্যাথ ফাইন্ডার আমরা যেভাবে দেখেছি, যেমন সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ দিলে আমরা কি হয় দেখেন, সামনের টুকু সাবস্ট্রাক্ট হয়ে গেছে, কিন্তু আমি চাইলে এভাবে আরও এটাকে বাদ দিয়ে রাখতে পারবো, এভাবে মানে শেপ তৈরি করতে পারবো কিন্তু আমরা এভাবে। তো এই পাথগুলোর জন্য একটা শেপের একটা লেয়ারের আন্ডারে কিন্তু হচ্ছে সব, আমার কিন্তু আলাদা কোনো লেয়ার তৈরি হচ্ছে না, আমার কিন্তু আলাদা কোনো, এখন দেখেন দুটার জয়েন্ট যে অংশ, সেই অংশে যতটুকু থাকবে ততটুকু দেখাচ্ছে। সো এটা কিন্তু খুবই মানে খুবই কাজে লাগে
আপনি যদি একটু অ্যাডভান্স লেভেলের শেপ তৈরি করতে চান বা এখানে যদি অ্যাডভান্স লেভেলের কোনো গ্রাফিক তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনার এটা অনেক কাজে দিবে। ওকে, সেইভাবে আপনি যে কোনো দেখছেন মানে যে কোনো শেপ সিলেক্ট করে দুই চার 10টা পাত বা শেপ সিলেক্ট করে আপনি এভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। এইখানে আবার এই অপশনগুলো আপনি অ্যাড করতে পারবেন। এই যে কম্বাইন শেপ, সাবস্ট্রাক্ট শেপ, ইন্টারসেক্ট শেপ, তারপরে ইনক্লুড, ওভারল্যাপিং, এগুলো সব কিছুই এখানে অ্যাপ্লাই করা যাবে এই পাথ টুলের মাধ্যমে। আমরা ইলাস্ট্রেটরে দেখেছিলাম পাথ ফাইন্ডার, আর এখানে হচ্ছে পাথ সিলেকশন টুল। সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারবো, আর জয়েন বা ভাগ করা বা কাটাছেঁড়া করা আমরা এখানে করতে পারবো। ওকে, বাট একটা লেয়ারের আন্ডারে হবে, হুইচ ইজ দ্য বিউটি। যেমন আমি এখন মুভ টুল সিলেক্ট করলে এইটা কিন্তু পুরোটা একসাথে হবে, একসাথেই দেখাচ্ছে, এটার আলাদাভাবে দেখাবে না। ঠিক আছে, আচ্ছা এইটা গেল হচ্ছে পাথ সিলেকশন টুল। মূলত সিলেক্ট করার জন্য হচ্ছে এটা সিলেকশন টুল বলা হচ্ছে। এটার এছাড়া আর কোনো কাজ নাই, সিলেক্ট করাটা এটার কাজ। আচ্ছা, এরপরে আসেন ডিরেক্ট সিলেকশন টুল। এটা আমরা ইলাস্ট্রেটরে যা দেখেছি এখানে অলমোস্ট সেম। ইলাস্ট্রেটরে আমরা ডিরেক্ট সিলেকশন টুল যা দেখেছি এখানে অলমোস্ট সেম। যেমন আমরা এইখানে যেমন আমরা ধরেন এখানে উপরের এই অংশ থেকে এই পয়েন্টটাকে আমরা একটু বাড়ায় দিলাম আমার ইচ্ছা, আমি যেভাবে খুশি অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সেভাবে মডিফাই করতে পারবো, সেভাবে চেঞ্জ করতে পারবো। আমার প্রয়োজন অনুযায়ী আমি আমার শেপগুলোকে আমি অ্যাডজাস্ট করতে পারবো, মুভ করতে পারবো, যা খুশি করতে পারবো এইভাবে আমি। আমার প্রয়োজন, ইটস অল অ্যাবাউট মাই নিড, যে আমার নিডটা কি, আমি কিভাবে কি করব। আমি যেভাবে প্রয়োজন সেভাবে আমার এই যে কোনো শেপ আমি এভাবে মুভ করতে পারবো বা চেঞ্জ করতে পারবো। ডান। সো এইভাবে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল এইটাই আসলে কাজ, যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট মুভ করে কাজ করা যায়। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যখন পেন টুল দিয়ে কোনো একটা কার্ভ শেপ তৈরি করবেন, সাপোজ আমি পেন টুল দিয়ে একটা কার্ভ শেপ তৈরি করি, এখানে একটু কার্ভ তৈরি করলাম, এখানে একটু কার্ভ তৈরি করলাম, শেষ, এইটুকুই, আর দরকার নেই কার্ভ। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এই অ্যাঙ্কর পয়েন্টের হ্যান্ডেলগুলোকে ধরতে পারবেন, এই যে। সো এটা আমরা অলরেডি পেন টুলের ভিডিওতে দেখেছি। সো এইভাবে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টের হ্যান্ডেলগুলোও ধরতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন, মুভ করতে পারবেন। আপনি অ্যাঙ্কর পয়েন্টগুলো মুভ করতে পারবেন, অ্যাঙ্কর পয়েন্ট কারণ এই অ্যাঙ্কর পয়েন্টে এখানে মুভ করতে চাচ্ছেন, করেন, কোনো সমস্যা নাই, এভাবে আমরা মুভ করতে পারবো। সো এই হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। সো গাইজ, এই পর্বে এই পর্যন্তই। আপনারা টেক্সট বিভিন্ন রকম টাইপোগ্রাফি ট্রাই করেন, তারপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনারা বিভিন্ন শেপ মুভ করে দেখেন। এটা অত কঠিন কোনো টুল না, এগুলো সিম্পল টুল, কিন্তু এই পর্বের টেক্সট টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল বা পাথ সিলেকশন টুল, এই টুলগুলো কিন্তু অনেক কাজের, অনেক আপনাদের প্রতিনিয়ত প্রতিটা ডিজাইনেই এই দুইটা টুল কাজে লাগবে। সো এই দুটো টুল ভালো করে প্র্যাকটিস করবেন। ফটোশপ টুল পরিচিতি 8ম পর্বে এই পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে আরও নতুন কিছু টুল নিয়ে। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সটির সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।